আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। সারাদিন আপনারা জানেন যে ঢাকা লকডাউন কেবলমাত্র ঢাকায় নয়, বলতে গেলে সারা বাংলাদেশেই সফলভাবে পালিত হয়েছে এবং আওয়ামী লীগ শুধু নয়, সারা দেশবাসীর যতটুকু ধারণা ছিল তার চাইতে অনেক বেশি সফল হয়েছে আজকের লকডাউন। আমি সকালে এই নিয়ে অনেক কথা বলেছি, আপনারা দেখেছেন। আমি শুধু বলবো জাস্ট টু অ্যাড ফিউ থিংস, যে গতকাল ঢাকা শহরের কয়েকটা স্পটে এই যে উপদেষ্টা ফারুকী, সে শেখ হাসিনাকে খুব খারাপভাবে পোর্ট্রে করে সেই ফ্যাসিস্ট বানিয়ে কিছু ডকুমেন্টারি শো করেছিল এবং অধিকাংশ জায়গায় পাবলিকের ধাওয়া খেয়ে এই ডকুমেন্টারি শোগুলো আর করতে পারিনি। তার মধ্যে রবীন্দ্র সরোবর, মিরপুর 12, এখানে সব শো টো সব বানচাল করে দিয়েছে জনগণ। আজকে সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছেন যে লকডাউন তো সফল হলো, তখন তার প্রতিক্রিয়া কি? এবং আজকে একটা ক্লাস 9-এর বাচ্চা, তার ব্যাগের মধ্যে, স্কুল ব্যাগের মধ্যে মুক্তিযুদ্ধের বই পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিডিওটা আমি জাস্ট দেখাই, উপদেষ্টার ভিডিওটা। লকডাউন নিয়ে আজকে আর আলোচনা করব না, কিন্তু আজকে যখন সবাই আমরা লকডাউন নিয়ে ব্যস্ত ছিলাম, তখন দেখলাম যে দুপুর বেলায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণ শুরুতে 12টার সময় দেওয়ার কথা ছিল, তারপর সেটা 2টোয় চলে গেছে, তারপর সেটা 2:30টায় গেছে। কেন বারবার এই সময় পরিবর্তন হয়েছে? আমি একটু সকালে যাই। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ইন বাংলাদেশ, আপনারা জানেন, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তার বাসায় সকাল 8:30 থেকে 9:20 পর্যন্ত ইউনূসের 2 উপদেষ্টা আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসান, তারা মিটিং করেছে। ট্রেসির বাসাতেই, গুলশানের বাসায় তারা মিটিং করেছে এবং এই 50 মিনিটের মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 3টি বিষয় আমি এখন বলবো। তার মধ্যে একটা হলো যে ইউনূস শিবিরের 16 জন কর্মকর্তা, তার মধ্যে মন্ত্রী আছে, বিশেষ সহকারী আছে, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত 16 জন কর্মকর্তা সেফ এক্সিট চেয়েছেন। তারা ট্রেসিকে রিকোয়েস্ট করেছে যে এই 16 জন কর্মকর্তার যেন সেফ এক্সিটের ব্যবস্থা করা হয়, তারা বাংলাদেশ থেকে নিরাপদে যেন বেরিয়ে যেতে পারে। এই সেফ এক্সিট নিয়ে আমি একটা আলাদা পর্ব করব, এর জন্য আমি আরো কিছু ইনফরমেশনের জন্য ওয়েট করছি। দ্বিতীয় হলো যে তারা ট্রেসিকে বলেছে যে ডক্টর ইউনূস সব পক্ষকে খুশি করতে গিয়ে পরিস্থিতি এমন জটিল করে ফেলেছে যে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন তারা বুঝতে পারছে না। তাই তারা ট্রেসিকে অনুরোধ করেছে, ট্রেসি যেন ডক্টর ইউনূসকে পরামর্শ দেয় যেন সে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে। তৃতীয়, তারা ট্রেসিকে বলেছে যে ভাষণের পরে জামাত বিএনপি যেন কোনো সহিংস প্রতিক্রিয়া না দেখায়, সেই জন্য ট্রেসিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এবং ট্রেসি কিন্তু পর্দার আড়াল থেকে কাজ করেছে। তারপরে ডক্টর ইউনূসের ভাষণ আপনারা শুনেছেন, মানে যেটাকে বলা যায় যে আপাদমস্তক মিথ্যে মোড়া। দেশ নাকি অর্থনীতিতে উন্নতি করছে, অথচ লোকজনের কলকারখানা বন্ধ হয়ে গেছে, লোকজন বেকার হয়ে গেছে, অর্থনৈতিক সব সূচক নিচের দিকে। সব সূচক অর্থনীতির যখন নিচের দিকে, তিনি তখন কোন চোখে অর্থনীতির উন্নতি দেখেন এটা কেউ খুঁজে পাচ্ছে না। তিনি দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা বলছেন, যে দুর্নীতি নাকি অনেক কমেছে, অথচ তার উপদেষ্টাদের, সেই সব উপদেষ্টাদের এপিএস পিএসদের যে দুর্নীতির কথা মিডিয়ায় আমরা শুনছি, সেটার পরে এখানে দুর্নীতি কিভাবে কমে বলে। সুতরাং তিনি আপাদমস্তক মিথ্যে কথা বলেছে। এবং আজকে সকালে উপদেষ্টা পরিষদের কিন্তু মিটিং ছিল, এই মিটিংয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং আর্মি লেফটেন্যান্ট জেনারেল কামরুল সকাল থেকে যমুনায় উপস্থিত ছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, আপনারা জানেন
কামরুল উপস্থিত ছিল টু মেক শিওর, কারণ একটা রিউমার শোনা যাচ্ছিল, গুঞ্জন শোনা যাচ্ছিল যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, রাষ্ট্রপতিকে অপসারণ করবে। সো কামরুল ওখানে প্রেজেন্ট থেকে এনশিওর করছে যেন এই সংবিধান বিরোধী এই কাজ কিংবা রাষ্ট্রপতিকে অপসারণের কোনো উদ্যোগ না নেওয়া হয়। এদিকে উপদেষ্টারা নানান বিতর্ক করলেও ইউনূস কারো কথা শোনেননি এবং তিনি তার মতো করে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের একদিকে যেমন মিথ্যে তথ্য উপাত্ত রয়েছে, আর একদিকে হলো সেই ভাষণের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন। জামাতে ইসলামী হ্যাপি হয় নাই, দে আর আনহ্যাপি। বিএনপি ভেরি মাচ আনহ্যাপি, এবং জামাতে ইসলাম একই দিনে যে গণভোট এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এটা জামাতে ইসলাম আগেই এটার বিরোধিতা করেছিল, তারা আগে গণভোট চায়। বিএনপি আবার দুটো একসাথে চায়। সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গেছে। জামাতে ইসলামী এখন বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে। আবার বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু একটা গুরুতর অভিযোগ এনেছে যে সংবিধান সংস্কার পরিষদ নাকি একটা এরকম, যেটা নাকি ঐকমত্য কমিশনের কোনো বৈঠকে আলোচনাই হয়নি, সেটাও আজকে ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন। সুতরাং কেবল যে মিথ্যাচার করেছেন অর্থনীতি বা দুর্নীতি নিয়ে না, জুলাই সনদকে নিয়েও তিনি মিথ্যাচার করেছেন। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ডক্টর ইউনূস যখন ইন্টারভিউ দেন, তার বিদেশে, বিশেষ করে বিদেশি মিডিয়ার সাথে তিনি ইন্টারভিউ দিতে পছন্দ করেন। তার পাবলিক রিলেশনস ফার্ম, তার অনেক বাজেট আছে, তিনি যে দেশেই যান একটা না একটা মিডিয়া তিনি ম্যানেজ করেন। এবং সেই সময় তার যে স্বতঃস্ফূর্ততা, তার যে হাসি খুশি মুখ, কিংবা এর আগেও গত বছরেও তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার যে হাসি খুশি মুখ, তার সাথে আজকের ভাষণের যদি একটু কম্পেয়ার করেন, তার মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কিরকম মানে খাদের কিনারে দাঁড়িয়ে এই ভাষণটি দিয়েছে। এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে তার এই একক সিদ্ধান্ত নেয়ার, এবং তিনি অনেকটা জোর করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে এই অধ্যাদেশ সই করিয়েছেন, সেটাও তিনি এককভাবে করেছেন। তো এখন এই ভাষণের মধ্য দিয়ে যে পরিস্থিতির উন্নতি হবে, মানে তার শিবিরে, জামাত শিবির বা অন্যান্য তার পক্ষের রাজনৈতিক দল, সেটা তো হয়নি, বরং তারা আরো বিরোধিতার মধ্যে ঢুকে গেছে। সো ইউনূসের খুব ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে এটা বলেছে, এই যে আজকের এপিসোডের শিরোনাম দিয়েছি, যে বলেছে যে দিনভর যমুনায় নাটক হয়েছে। আজকে বিটিভির ক্যামেরা ক্রু সবাই এসেছিল, কথা ছিল সকাল 9টার দিকে রেকর্ডিং হবে এবং তারা সময় মতো চলে আসছে, কিন্তু সেই রেকর্ডিং 9টায় তো হয়নি, অনেক পরে হয়েছে। এবং তারা বলেছে যে আজকে ডক্টর ইউনূস যে গুবলেটটা পাকালেন, তাতে তার কফিনের শেষ পেরেকটা তিনি নিজেই মারলেন। এবং উপমহাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটছে, বিশেষ করে এই যে দিল্লিতে পরশুদিন যে লালকেল্লার পাশে গাড়ি বোমা বিস্ফোরণ হলো, এবং ইন্ডিয়া কিন্তু এখনো অফিসিয়ালি তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি, কিন্তু তারা অনেক তথ্য পেয়েছে এবং এই তথ্যগুলো তারা বিভিন্ন দেশের সাথে অলরেডি শেয়ার করেছে। এর পাশাপাশি পাকিস্তানে একটা বোমা হামলা হয়েছে, যেখানে বেশ কিছু লোক মারা গেছে। পাকিস্তান প্রথমে বলেছে যে ভারত এই বোমা হামলা করেছে, তারপরে বলেছে যে তালেবানরা এই বোমা হামলা করেছে, তালেবানরা তো অস্বীকার করেছে। এখন পাকিস্তান বলছে যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নাকি এই এত লোক মারা গেছে। অর্থাৎ দেখেন ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। পাকিস্তান কিন্তু দায়িত্ব জ্ঞানহীন ভাবে প্রথমে ইন্ডিয়া, পরে তালেবানকে দায়ী করে নিজেরাই বলছে যে এটা সিলিন্ডার বিস্ফোরণ। এখন কোনটা উইল বিলিভ পাকিস্তান, বাট ইন্ডিয়া এখনো কিন্তু তারা যে একটা গণতান্ত্রিক, বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তারা সেই জায়গাটা বজায় রাখছে। কিন্তু আমাদের উপদেষ্টারা কেন জানি খুব ভয় পাচ্ছে যে ভারতের এই ব্লাস্টের সাথে বাংলাদেশের নাম জড়িয়ে যাবে, যদিও ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু বলা হয়নি। আমাদের উপদেষ্টাদের এই ভীতি দেখে মনে হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। প্রিয় বন্ধুরা, আমি জানি অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছেন, কবে ইউনূস যাবে, কি হবে। ইউনূস শিবিরে, ইউনূসের ঘরের মধ্যে কিন্তু ভীষণ অশান্তি শুরু হয়েছে, এবং
এই যে বললাম কফিনের শেষ পেরেক, এই শব্দটা তাদের কাছ থেকে আমি পেয়েছি। আঘাত আসতে পারে যে কোনো সময়। যে যোগাযোগ স্থাপনের প্রক্রিয়ার মধ্যে এনআইএ ছিল, যে পাকিস্তান এবং বাংলাদেশ এই দিল্লি ব্লাস্টের সঙ্গে, সেই যোগাযোগটা স্থাপন হয়ে গিয়েছে। গতকালকে সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠক ছিল, সেই বৈঠকে এনআইএ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। সেই প্রাথমিক রিপোর্টে যেমন লস্করে তৈবার হাত রয়েছে সেটা যেমন প্রমাণিত, তেমনি ডেটোনেটর এসছে বাংলাদেশ থেকে। মানে রুটটা কিরাম, রুটটা হচ্ছে পেছনে ডিপ স্টেট দিয়েছে টার্কি পাকিস্তানকে, পাকিস্তান দিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশ থেকে রুটটা পাচার হয়ে চলে এসছে মিছুয়ারের দলে একটা এতে বোটে করে তারা চলে এসছে ভারতীয় স্লিপার সেলের কাছে। তারাও বোট নিয়ে গেছিল, সেখানে তারাও ধরা পড়েছে। এবার জানেন তো এজেন্সির কাছে খবর বের করার মতো সমস্ত রকম প্রক্রিয়া সমস্ত রয়েছে। তা সেই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তারা হুড়ুড় করে বলে দিচ্ছে যা যা আছে একেবারে পেটের মধ্যে। কারণ এরা হচ্ছে হোয়াইট কলার ক্রিমিনাল, এরা তো টেরোরিস্ট নয়। এটা দুর্ঘটনাবশত ধাক্কা লেগে ফেটে গেছিল ডিফিউজার সমেত, আর রেখেছিল অ্যামোনিয়াম নাইট্রেটটা রেখেছিল হচ্ছে ইঞ্জিনের কাছে, যেটা তরল পদার্থ। আর তার সঙ্গে ইঞ্জিনের গরমটা যখন লেগেছে তখন সেটা, যেটা আমাদের বলছে আমাদের এফএসএল ফরেন্সিক ল্যাব যেটা বলছে, এই গরমটা যখন, উত্তাপটা যখন বেড়ে গেছে তখন সেটা বাস্ট করে গেছে। আর বাস্ট করেছে এমন ভাবে সেটা পুরো একেবারে চারধার জ্বালিয়ে দিয়েছে, যতটা ছিটকেছে ততটা জ্বালিয়ে দিয়েছে। এর মারণ ক্ষমতা দারুণ, যদিও ডিফিউজার ওর মধ্যে ছিল না। তাতেই এই, যদি ডিফিউজার লাগানো থাকতো এবং যদি আপনার ডেটোনেটর থাকতো তাহলে পরে এর মানে ব্যাপকতা আরো অনেক বেশি হতো। এখানে বাংলাদেশের যোগাযোগটা স্থাপন হয়ে গেল, ফলে যে জন্য ভারতবর্ষ ওয়েট করছিল যে যোগাযোগটা পাওয়া যাক, যোগাযোগটা স্থাপিত হয়ে গেছে। আইএনএ প্রাথমিক রিপোর্ট, এরপরে ডিটেইল রিপোর্ট আসবে, ওটার উপর ডিটেইল পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে ডিটেইল রিপোর্ট আসবে। কারা কারা জড়িত, কোন কোন লোক, তাদের নাম কি, হ্যান কি ত্যান কি সব, কারণ যাকে দিয়ে গেছে তারা তো চেনে, একে অপরকে চেনে, ফলে সব এগুলো পেয়ে যাবো। আচ্ছা, দ্বিতীয় কথা, এবার ইউনূসের পলায়ন, যেটা আমি কালকে পোস্ট দিয়েছিলাম। ইউনূসের পলায়ন নিয়ে ডিপ স্টেট অনেককেই, মানে বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টন দুজনে একেবারে মাঠে নেমে অনেক দেশকে অনুরোধ করেছে, প্রচুর দেশকে। 1 মিনিট ধরবেন। প্রচুর দেশকে অনুরোধ করেছেন, কিন্তু কোনো দেশই রাজি হয়নি। এমনকি যে মুসলিম দেশগুলো আছে, ইউএই ছেড়ে দিন, কাতার যারা সন্ত্রাসবাদের পক্ষে, সেই কাতারের আমির পর্যন্ত বলে দিয়েছে আমি মাসে 10 লক্ষ ব্যারেল আমি বিক্রি করি, তেল বিক্রি করি ভারতের সঙ্গে। আমি নিজে গিয়ে চুক্তি করে এসেছিলাম। ভারতের বিপক্ষ কোনো শক্তি এরকম আমার দেশে এসে নাগরিকত্ব নিয়ে থাকুক বা আমি আশ্রয়, রাজনৈতিক আশ্রয় দেব, সেটা আমি করব না। রয়ে গেল হচ্ছে এমএসবি, মোহাম্মদ বিন সুলতান। মোহাম্মদ বিন সুলতান হচ্ছে আরাক্কাটি ওপরে। তিনি বলেছেন ঠিক আছে, না তো আমি করতে পারি না, আপনি বলছেন, হিলারি ক্লিন্টন বলেছে, আপনি বলছেন না তো আমি করতে পারি, তো আমার 3টে শর্ত আছে। এক হচ্ছে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, 2 হচ্ছে তিনি কোনো রাজনৈতিক কথা বলতে পারবেন না আমার দেশে, আর 3 নম্বর শর্তটা যেটা, সেটা শুনলে জমদূত পালিয়ে যাবে, সেটা হচ্ছে কোনো দেশ যদি এক্সট্রাডিশন চায়, তার কোনো দেশের প্রতি তার অন্যায় করেছেন তিনি, সেই দেশ তার জন্য ভোগান্তি পুইয়েছে এবং অপরাধ প্রমাণিত হয়েছে, এরকম যদি হয় তাহলে পরে এক্সট্রাডিশন চাইলে আমি এক্সট্রাডিট করে দেব।
এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে গিয়েছে ইউনূস তো আটকে। এখন ইউনূস বলছে না আমি তো যাব না, কারণ শেখ হাসিনাই আসুক অথবা ভারতবর্ষ। কারণ ভারতবর্ষের বুকে একটা ঘটনা ঘটেছে। এখন ভারতবর্ষের নীতি কি? ভারতবর্ষের নীতি হচ্ছে যে কোনো টেরর অর্গানাইজেশন তার সে যদি করে, আর যে দেশে সরকার বসে আছে সেই দেশের সরকার যদি তাকে বাধা না দেয়, তাহলে ধরে নেওয়া হবে সেই সরকারও হচ্ছে সন্ত্রাসবাদী সরকার। যেমন পাকিস্তানকে সন্ত্রাসবাদী সরকার, পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র বলে, তেমনি বাংলাদেশের ইউনূস হলো সন্ত্রাসবাদী সরকার, সরকারের প্রধান, এবং বাংলাদেশ রাষ্ট্রটা হচ্ছে জঙ্গিবাদের চাষ করা একটি রাষ্ট্র। ফলে সন্ত্রাসবাদ এবং রাষ্ট্র দুটোকে একই দাঁড়িপাল্লায় ফেলে দাও, দিয়ে পাকিস্তানে আক্রমণ করো এবং বাংলাদেশে আক্রমণ করো। সেটা এখন হচ্ছে সময়ের অপেক্ষা। আর ইউনূস এখন আর অন্যত্র পালাতে পারছেন না, ফলে ওনার মুখ ঝুলে গেছে। এখন উনি আজকে আবার একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যার কাগের ঠ্যাং বগের ঠ্যাং কিছু নেই, সব মিথ্যে কথা, সব জালি মাল, সব মিথ্যে কথা। যা যা এতদিন পর্যন্ত বলে এসছে, মানে যত মিথ্যে কথা বলে দিয়েছে, সেই মিথ্যের ডবল মিথ্যে উনি বলেছেন। আবার একটা নির্বাচনের মূল্য ঝুলিয়েছেন, উনি সততা এবং কর বিন্যাসের কথা বলেছেন, উনি সুশৃঙ্খল একটা জাতির কথা বলেছেন, উনি ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করানোর কথা বলেছেন। তার ভেঙে পড়া অর্থনীতি, মানে অর্থনীতি চাঙ্গা ছিল, দেশটাকে ভেঙে দিয়েছে, এখন বলছে আমি ভেঙে পড়া অর্থনীতিকে আমি দাঁড় করিয়েছি। এর থেকে বড় মিথ্যা কথা আর কি হতে পারে? যাই হোক, ইউনূস একটা জিনিস বুঝে গিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ তাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ইউনূসের মুখ দেখলে, এই যে আজকে প্রচার যেটা হয়েছে, আমি সময় টিভিতে দেখলাম যে এটা দিয়েছে ইউটিউবে, সেটা তার ভাষণ দেখছিলাম, যার জন্য আমার আস্তে আস্তে দেরি হয়ে গেল। সেই ভাষণে এইটুকু বুঝলাম, তার একদম সে মুখটুক ঝুলে গিয়েছে। সেই ভাষণ নাকি দুবার রেকর্ড হয়েছে, দুবার ভাষণ রেকর্ড হয়েছে। এর মধ্যেও আবার খেলা চলছে, মিথ্যের ঝুড়ি, মিথ্যের বেসাদি কত। আর আপনার দেশের মিডিয়া গুজববাজ বলেন তো, আপনার দেশের মিডিয়া কিরকম গুজববাজ। আমাদের দেশের যে হাই কমিশনার বিনয় বার্মা, তিনি সেখানে ছিলেন, তাকে ফোন করা হয়েছিল যে আপনি একবার আমাদের সঙ্গে দেখা করবেন। তিনি বলেছেন আমি অত্যন্ত ব্যস্ত আছি, আমার ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আমি যেতে পারবো না, আমি আমার ডেপুটিকে পাঠাচ্ছি, সেও খুব অল্প সময়ের জন্য যাবে, তাকে বেশিক্ষণ আপনি আটকাবেন না। ফলে তার ডেপুটি এসেছিলেন এখানে, বিনয় বার্মা আসেননি, তাকে তলব করা হয়নি, তিনি এসেছিলেন, তাকে অনুরোধ করা হয়েছিল, তিনি এসেছিলেন। এবং তাকে যেটা বলা হয়েছে, আপনারা যেটা ঢোল পেটাচ্ছেন, মানে আপনারা বলা হচ্ছে বলে আপনারা এই ঢোলটা পেটাচ্ছেন, তাকে এটা বলা হয়েছে যে ভারতবর্ষ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে বাংলাদেশকে দেখুক, আমরা একটা ছোট রাষ্ট্র, আমাদের কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, সেই ভুলভ্রান্তিগুলো আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করব, আমাদের একটুখানি সহানুভূতির সঙ্গে একটুখানি কথা বলুন, মানে আপনার পক্ষ থেকে বলুন। মোট 8 মিনিটের একটা বৈঠক হয়েছে, উনি চাও খাননি, বিস্কুটও খাননি। 8 মিনিটের বৈঠক শেষে উনি বলেন আপনার কথা আমি শুনলাম, আমি ওপর মহলে জানিয়ে দেবো, এর বাইরে আমি আর কিছু করতে পারবো না বলে উনি বেরিয়ে গেছেন। এটাকে আমরা তলব বলবেন? তলব বলে আপনাকে কথা শোনানো কড়া ভাষায় বলবেন? আপনাদের আর কি বলবো। আজকে সকালবেলা ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে দুজন মিটিং করেছেন, রেজওয়ানা আর একজন কি শুভ্র, তারা দুজন মিটিং করেছেন, প্রায় 50 মিনিট মিটিং হয়েছে সকালবেলা, 8:30 থেকে 8:20 অব্দি মিটিং হয়েছে। সব খবর আমি পাই, আমার খবর দেওয়ার লোক রয়েছে, তারাই আমার যেটা বলতে পারেন না বলে আমাকে বলেন যে আপনি বলুন। এই মিটিংটা হয়েছে, এখন তো ডিপ স্টেট, বলি না ডিপ স্টেট কাজ করছে। তারা এখন কি করতে গেছে জানেন? শুনবেন, তারা এখন গেছেন সেফ এক্সিট খুঁজতে, ট্রেসিকে বলে সেফ এক্সিটের জন্য। সবাই পালানোর ধান্দা করছে, সবাই। আর 15 দিন যদি অপেক্ষা করে, ওরা বুঝতে পারছে তাহলে পরে পিঠে বাঁশ পড়বে।
এই যারা আজকে প্রমাণ করে দিল, বাংলাদেশের সমস্ত জনগণ আজকে প্রমাণ করে দিল, তারা প্রত্যাখ্যান করছে ইউনূস এন্ড কোম্পানিকে, মানে ওই সরকারকে। তারা লালবাতি জ্বালিয়ে দিয়েছে সরকারের। এবার আক্ষরিক অর্থে ওই এনসিপি কে মাঠে নামতে হবে না। আওয়ামী লীগের সঙ্গে আমি একদিন বলেছিলাম, আওয়ামী লীগের ছেলেদের ঘর থেকে টেনে টেনে বার করবে, বার করে বলবে তোমরা আমাদের সঙ্গে চলো, আমরা গিয়ে ওই সরকারকে উৎখাত করবো। একদিন আমরা বসিয়েছিলাম, আমরাই উৎখাত করব। আপনি দেখে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন। আমি যেরকম বলেছিলাম যে আজকে কেউ বেরোবেন না, আপনারা ঘরে থাকুন, দোকানপাট আপনারা বন্ধ করে দিন, একবেলা হাফ বেলা খান, একদিন হাফ খান, অর্ধেক খান, আপনাদের কষ্ট হবে, তবু দেশের স্বার্থে, আপনার স্বাধীনতা রক্ষার স্বার্থে এবং এই সরকারকে সরানোর স্বার্থে আপনাদের এই দোকানপাট বন্ধ, বাজার বন্ধ করে দিন, বাস বন্ধ করে দিন, রাস্তায় লোক বেরোবেন না। আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন, এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের অভিনন্দন জানাই। কিন্তু ইউনূসের মারটা তো হবে, খুব বেশি পরিমাণে হবে না। ইউনূস এন্ড গং তাদের মারটা হবে, এবং তাদের মারার জন্য মোদিজি একটা স্পেশাল প্ল্যান করছেন। মোদিজি না, বলবো হচ্ছে অজিত দোভাল এবং আমাদের ট্রাই সার্ভিস ইউনূস এন্ড গংকে মারার জন্য একটা গোপন চক্রান্ত, গোপন একটা প্ল্যান করছে। চক্রান্ত বলবো না, গোপন প্ল্যান করছে। সেই প্ল্যানটা খুব শিগগির এক্সিকিউট হবে। এমনও হতে পারে ভারতবর্ষ থেকে কমান্ডো গেল, কমান্ডো গিয়ে ইউনূসকে তুলে নিয়ে চলে এলো, যেমন একে গিয়ে ইউএস ফোর্স যেমন মেরেছিল। মারবে তো না, তুলে নিয়ে চলে আসবে। তারপর এখানে যা যা ট্রিটমেন্ট হওয়ার সে তো হবে। আমি কথার কথা বললাম, এটাই যে হবে তার কোনো মানে নেই। এটা আবার ভাববেন না যে আমি এইটা বলে দিলাম মানে এইটাই হবে। আমি সরকারের কেউ না বাবা, আমি একটা আন্দাজে একটা কথা বললাম, মানে উপমা দিলাম। ফলে অনেক কিছু হতে পারে, অনেক ঘটনা দিন দেখতে পাবেন আপনারা আগামী 15 দিনের মধ্যে, এবং আগামী 15 দিনের মধ্যে আপনারা দেখবেন ইউনূস সরকার বঙ্গোপসাগরে বিসর্জন হয়ে গেছে। ঢাকি সমেত বিসর্জন বলেছিলাম না, ঢাকি সমেত বিসর্জন। কারণ ইউনূস ইজ অ্যালোন, হি ইজ কমপ্লিটলি অ্যালোন। তার পাশে দেশের জনতা নেই, তার পাশে কোনো রাজনৈতিক দল নেই, তার পাশে কোনো মানে সচিব নেই, তার পাশে কোনো দেশ নেই। একটা নোবেল লরিয়েট শুধু ক্ষমতা এবং ডিপ স্টেটের হাতে পড়ে আজকে এই জায়গায় এসে পৌঁছালো। আমি বলেছি ডক্টর ইউনূসের শেষ পরিণতি খুব করুণ হবে। দেখবেন শেষ পরিণতি ইউনূসের অত্যন্ত করুণ হয়েছে। সে যেখানেই ও থাকুক, ভারতবর্ষের কাছেই থাকুক আর বাংলাদেশের বুকেই থাকুক। তবে শেখ হাসিনা এখনো জেদ ধরে রয়েছেন, ইউনূসকে ছাড়া যাবে না, ইউনূসকে কোনো সেফ এক্সিট দেওয়া হবে না। ইউনূস যেন বাংলাদেশেই থাকে, এবং শেখ হাসিনা গিয়ে ওনার কোমরে দড়ি পরিয়ে, হাতে হাত কড়া পরিয়ে, টানতে টানতে গিয়ে ওই ক্রিমিনাল কোর্ট যেটা আন্তর্জাতিক আদালত করেছিল না, ওইখানে ওই প্রফেসর সমেত যারা যারা আছে তাদের প্রত্যেককে ওই কোর্টে, আমি আজকে থেকে 6 মাস আগে থেকে বলে যাচ্ছি, ওই কোর্টে দড়ি টেনে দেখুন, ওই দড়িতে আপনাদের ফাঁসি হবে। 6 মাস আগে থেকে বলে যাচ্ছি। তখন আমাকে অনেক কথা বলে, তো অত্যন্ত মানে যারা আওয়ামী লীগের কঠিন সমর্থক তারাও বলতেন যে আমাকে ফোন করে, দাদা আপনি বলছেন কি করে এটা? আমি বলছিলাম একদিন হবে, দেখে নেবেন একদিন হবে। সেইটাই আজকে এসে পৌঁছেছে এইখানে। এই যে গলা এতদিন 1.5 বছর ধরে আমি ফাটিয়ে গেছি, তার আজকে সেই সুফলটা আজকে পাওয়া যাচ্ছে। তাই আমি আজকে অত্যন্ত খুশি, এবং আপনারা আমাকে মন সবল করে আমাকে আরো খুশ করে দিয়েছেন। সবাই